Hello everyone, welcome to my class and also welcome to my channel Physics, the Godfather of Universe. তো প্রথমেই আমি তোমাদের সকলের থেকে সরি চেয়ে নিচ্ছি এই কারণে যে আমি কিছু পার্সোনাল কারণের জন্য মোটামুটি কালী পুজোর পর থেকে আমি কালী পুজোর আগে খুব একটা ভিডিও দিতে পারিনি। এটো ম্যাগজিনের কিছু ভিডিও ছিল ক্লাস 12-এ, তো পুজোর পর থেকে দুর্গা পুজোর পর থেকে 11-এর উপর ভিডিও আর দেওয়া হয়নি। আর এই গ্যাপটার মধ্যেই মানে লক্ষ্মী পুজো কালী পুজোর মধ্যখানে যে 15 দিন গ্যাপ, তার মধ্যেও কোনোরকম কোনো ভিডিও 11-এর দেওয়া হয়নি, 12-এর দেওয়া হয়েছিল। তো তারপর আমি কালী পুজোর পর থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত আমি আজ অবধি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য। তো সেক্ষেত্রে আমি তোমাদের সকলের থেকে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে? সো প্লিজ ডোন্ট মাইন্ড। তো আজকে আমি 11-এর একটা টপিক নিয়ে আলোচনা করব এবং লাস্ট আমার যতটুকু মনে হয় 11-এ আমরা নিউটন শুরু করেছিলাম, নিউটনস লস অফ মোশন। সো নিউটনস লস অফ মোশনের অলরেডি দুটো ভিডিও হয়ে গেছিলো। তো আজকে 3 নম্বর ভিডিও নিয়ে আমরা স্টার্ট করবো, আলোচনা করবো থার্ড ভিডিও নিয়ে। তো সেক্ষেত্রে এছাড়াও থার্ড ভিডিও আলোচনা করার আগে আমি কিছু কথা বলি। এতদিন পর্যন্ত 11-এর যে ভিডিওগুলো সেগুলোকে আমি আনলিস্টেড ওয়েতে রেখেছিলাম। তো কিছু পার্সোনালাইজ করা হয়েছে ভিডিওগুলোর মধ্যে, যেমন ভেক্টর বা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন, এই যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলোকে পার্সোনালাইজ করা হয়েছে। তো তোমরা অবশ্যই একটু দেখে নেবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই দেখে নেবে এবং তোমার ভিউজও সেখানে দিয়েছি আমি। সেক্ষেত্রে আর 12-এর কোনো ভিডিও দেওয়া হয়নি, 12-এর ভিডিও আমি আগামীকাল আবার একটা আপলোড করবো। তো সেক্ষেত্রে লাস্ট আমার যতদূর মনে পড়ে নিউটনস লস অফ মোশনের আমরা ফার্স্ট ল নিয়ে ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম এবং সেকেন্ড ল সম্পর্কে মনে হয় আমি সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছিলাম এবং সেখানে মোমেন্টাম বা এই যাবতীয় জিনিসপত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এখন যেটা সম্বন্ধে মেইনলি আমরা আলোচনা করবো দ্যাট ইজ থার্ড ল অফ মোশন, নিউটনের থার্ড ল অফ মোশন নিয়ে আলোচনা করবো। তো নিউটনের তৃতীয় গতিসূত্র যেটা ছিল সেটা হচ্ছে এভরি অ্যাকশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, মানে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এবং এই যাবতীয় সমস্ত ধরনের তোমরা উদাহরণ তোমরা হচ্ছে অলরেডি ক্লাস 9-এ পড়েছো, ক্রিয়া কি প্রতিক্রিয়া কি, হ্যাঁ? তো ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল এগুলো সম্পর্কে তোমরা ক্লাস 9-এ পড়েছো। তো তোমরা তোমাদের 11-এর যে টেক্সট বুক, তো তোমরা 11-এর টেক্সট বুকে একই জিনিস পাবে, আলাদা কিছু পাবে না। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটাকে নিয়ে এই টপিকটাকে নিয়ে আমি আলাদা করে আর আলোচনা করছি না। আমি ডিরেক্ট যেটা আমাদের মেইন যে পার্ট বা মেইন যে টপিক সেই টপিকে ঢুকি। তো বিশেষ করে আমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে আজকে, তো অ্যাপ্লিকেশন পার্টটাই আমরা আজকে ঢোকার চেষ্টা করবো। ওকে, সো আগের দিন আচ্ছা তার আগে বলি, লাস্ট ভিডিওতে আমি যেটা বলেছিলাম সেটা হলো ইম্পালসিভ ফোর্স, এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা হয়েছিল, মেজারমেন্ট অফ ফোর্স, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা হয়েছিল, ঠিক আছে? তো আজকে আমরা বিভিন্ন ধরনের যে মোশন, সো বিভিন্ন ধরনের মোশনের সম্বন্ধে আমরা আজকে বিশ্লেষণটা করবো, বিভিন্ন ধরনের মোশন সম্পর্কে আজকে আমরা আলোচনাটা করবো। তো ইম্পালসিভ ফোর্স হয়ে গেছিলো মেবি লাস্ট ভিডিওগুলোতে, তো আমার ঠিক খেয়াল নিয়ে দেখতে হবে। তো যদি না হয়ে থাকে তো তোমরা একটু কমেন্ট বক্সে বলো আমাকে অবশ্যই, কারণ এই মুহূর্তে আমি পুরোপুরি ডিটাচ ছিলাম, দ্যাটস ওয়াই আমার অতটা মনে নেই। তো যাই হোক, আমি আজকে বিভিন্ন গতির বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি এখানে। তো সেখানে প্রথম সেটা হচ্ছে পাখির আকাশে ওরা, এই কেসটা। তো এই কেসটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে সমকোণী উপাংশে বিভাজন হয়েছে এই ব্যাপারগুলো, এবং এটা অতটা ইম্পর্টেন্ট না যেহেতু, খুব একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন পার্ট যেহেতু নেই এর মধ্যে খুব একটা, তার জন্য আমি এই বিষয়টাকে আমি স্কিপ করে যাচ্ছি। এই বিষয়টা আমি বলবো তোমাদেরকে, তোমাদের যে টেক্সট বুকটা সেই টেক্সট বুকটা তোমরা পড়ো, তাহলে টেক্সট বুকটা পড়লে পরে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো টেক্সট বুকটা পড়ো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি এটা বলবো। তো আজকে মেইনলি যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে এই যে টানা রিক্সা যেটা, সেই টানা রিক্সার যে গতি, সেই টানা রিক্সার গতি এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো। সো আমি বোর্ডে একটা ছবি করবো, তো আমার বোর্ডে তোমরা দেখা দেখিয়ে তোমরা আমার সাথে একটা ছবি করবে। তো এটা নিয়ে আমরা আলোচনা করে আরেকটা আজকে টপিক করবো, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং দুটো টপিক সম্বন্ধে আজকে আলোচনা হবে আমাদের, ঠিক আছে? সো লেটস স্টার্ট। ওকে, ওকে, সো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ছবিটা। তো পয়েন্ট করা হচ্ছে টানা রিক্সার গতি। তো এখানে একটা টানা রিক্সার গতি আমরা একটা অভিমুখ আমরা দেখিয়েছি। তো একটা টানা রিক্সা যখন যায়, একটা রিক্সা যখন টানা হয় তখন কিরকম করে টানা হয় বা কোন দিকে ফোর্স থাকে বা কিভাবে থাকে, তো সেইভাবে আমরা একটা ছবি এঁকেছি, ঠিক আছে? তো তোমরা একটু অবাক হচ্ছে এখানে রিক্সা কোথায়। তো আমরা রিক্সাটাকে আমরা এখানে আঁকিনি এখানে, তো না এঁকে বরং রিক্সার উপরে যে বলগুলো অ্যাপ্লাই হচ্ছে এখানে
সেই বলগুলো ডিরেকশন আমরা দেখিয়েছি এবং রিক্সার মোশন বা রিক্সা কোন দিকে মুভ করছে, কোন দিকে টার্ন করছে, এই বিষয়গুলো এখানে দেখানো। তো ছবি আঁকতে, তোমরা ছবি আঁকতে থাকো এবং তার সাথে আমি কিছু কথা বলি, সেই কথাগুলো একটু ভালো করে শোনো। তো এখানে এবি যেটা দেখতে পাচ্ছ, এই যে ছবিতে এবি, এই যে এবি যেটা দেখতে পাচ্ছ, এই এবি একটা অনুভূমিক কোণ। ওকে, এই যে এবি যেটা দেখতে পাচ্ছ ছবিতে, এবিটা কি? এবি কিন্তু একটা অনুভূমিক তল। ওকে, এবি হচ্ছে একটা আমাদের অনুভূমিক তল। ফাইন, এই যে ছবিতে যেটা এবি তোমরা দেখতে পাচ্ছ, এবি হচ্ছে অনুভূমিক তল। এখন এই এবি অনুভূমিক তলের উপর দিয়ে একজন লোক কি করছে? একটা রিক্সাকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। এ বিন্দু থেকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে? বি বিন্দুর দিকে। একজন লোক একটা রিক্সাকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং এর জন্য যে লোকটি কি করতে হচ্ছে? লোকটিকে পা দিয়ে তীর্যকভাবে কয়টির উপর একটা বল প্রয়োগ করতে হচ্ছে এবং সেই বলটা হচ্ছে অবভিয়াসলি যখন আমরা কোনো কিছুকে ধরে টানি, যখন টানি কোনো জিনিসকে টানার সময় আমাদের পাটা কিন্তু কখনোই সোজা থাকে না। যেরকম আমরা নর্মালি যেরকম হাঁটি, হাঁটার সময় আমরা যেহেতু সোজা হাঁটি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যখন কোনো কিছুকে টানি সেক্ষেত্রে টানার সময় কিন্তু আমরা পাটা কখনোই সোজা থাকে না। ওকে, সেক্ষেত্রে আমাদের পাটা কি হয়? একটুখানি বেঁকে যায়, তাই না? আমাদের বডিটা হেলে যায়, তাই না? বডিটা হেলে যায় এবং সামনের দিকে হেলে যায় এবং হেলার ফলে কি হয়? এবং হেলার ফলে আমরা কিন্তু হাত দিয়ে এই সামনের দিকে হেলে বডিটা হেলে যায় এবং বডিটা আমাদের কি হয়? এই ভূমিতলের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল তৈরি করে এবং সেই সময় আমরা কি করি? সেই সময় আমরা হাত দিয়ে যে টানার যে জায়গাটা, সেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করি এবং তারপরে আমরা যে কোনো কিছু কিন্তু টানতে পারি। দাঁড়িয়ে নর্মাল দাঁড়ানো অবস্থায় যেভাবে দাঁড়িয়ে থাকি বা হাঁটি, সেই অবস্থায় কিন্তু আমরা কোনো জিনিসকে সবাই টানতে পারবো না। পারবো খুব হালকা যে কোনো জিনিসকে, ভারী জিনিস হলে কিন্তু সেটাকে আমরা কখনোই টানতে পারবো না। ওকে, হ্যাঁ। এখন কি করা হলো? এখন একটা রিক্সাকে এই বিন্দু থেকে আমরা বি বিন্দু থেকে টেনে নিয়ে যাচ্ছি। এবার এটা লোকটি পা দিয়ে একটা বল প্রয়োগ করছে, বলটা কি? সেটা হচ্ছে পি। এটা দেখতে পাচ্ছি ছবিতে পি। এই পা দিয়ে লোকটি কি করলো? পি পরিমাণ বল এখানে প্রয়োগ করলো। ফলস্বরূপ তলটিও, যে তলটির উপরে পা দিয়ে পি পরিমাণ বল প্রয়োগ করছে, সেই তলটিও কি করছে? তলটিও কিন্তু লোকটির উপর একটা প্রতিক্রিয়া বল, দ্যাট ইজ আর অ্যাপ্লাই করছে। তলটির লোকটির উপর একটা প্রতিক্রিয়া বল, দ্যাট ইজ আর অ্যাপ্লাই করছে। এবার এই যে আর যে বলটা দেখতে পাচ্ছ, অবভিয়াসলি প্রতিক্রিয়া বল, কারণ যদি প্রতিক্রিয়া বলটা না থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু লোকটি সামনের দিকে উল্টে পড়ে যাবে, তাই না? তার জন্য সেই জন্য একটা প্রতিক্রিয়া বল দরকার, যেটা কে দিচ্ছে? সেটা মাটিটা দিচ্ছে বা মাটির থেকে আমরা এই প্রতিক্রিয়া বলটা পাচ্ছি। ওকে, এখন এই যে বল আর দেখতে পাচ্ছ, এই আর বলটি কিন্তু দুটো উপাংশে ভাগ হয়েছে। একটা হচ্ছে উল্লম্ব উপাংশ, সেটা হচ্ছে এন, আর একটা অনুভূমিক উপাংশ, সেটা হচ্ছে এফ। উল্লম্ব উপাংশ বরাবর এন এবং অনুভূমিক উপাংশ বরাবর এফ। এই দুটো উপাংশ কিন্তু আটটা অটোমেটিক্যালি বিভাজন হয়ে গেছে। কিন্তু এই এন এবং এফ এর কিন্তু আলাদা আলাদা করে কাজ আছে। কি কাজ আছে? আচ্ছা, এই যে উল্লম্ব উপাংশ, প্রথমে উল্লম্ব উপাংশ এটার কথা বলি। এই উল্লম্ব উপাংশ এন, এই এনটা কি করে? এই এনটা হচ্ছে লোকটির ওজন দ্বারা প্রতিনিধিত্ব হয়, কারণ যে লোকটি টানছে সেই লোকটির ওজন অলওয়েজ নিচের দিকে থাকবে, তাই না? লোকটির ওজন অলওয়েজ নিচের দিকে থাকবে। তো এখন যে ওজনকে ব্যাকআপ দেওয়ার জন্য যদি কোনো ফোর্স না থাকে, তাহলে লোকটি তো মাটির তলে ঢুকে যাবে। তাহলে এই যে ওজন W=mg, এই ওজনকে ব্যাকআপ দিচ্ছে কোন ফোর্সটা? এই ওজনকে ব্যাকআপ দিচ্ছে আর এর যে উল্লম্ব উপাংশ, দ্যাট ইজ এন, যেটা সেই এনটা হচ্ছে এই লোকটির যে ওজন, সেই ওজনকে কি করছে? ব্যাকআপ দিচ্ছে, মানে প্রতিনিধিত্ব করছে। যাই হোক, এখন কি করা হলো? এখন আমরা মনে করলাম হাতলের সাহায্যে রিক্সার উপরে লোকটি ক্যাপিটাল টি পরিমাণ বল প্রয়োগ করেছে। হাতলের সাহায্যে রিক্সার উপরে লোকটি কি করলো? ক্যাপিটাল টি পরিমাণ বল প্রয়োগ করছে। এই যে টি পরিমাণ বল প্রয়োগ করে রিক্সাটিকে টানা হচ্ছে। ওকে, প্রতিক্রিয়া হিসাবে কি হবে? রিক্সাটিও লোকটির উপরে একই পরিমাণ বল প্রয়োগ করে, টি পরিমাণ বল প্রয়োগ করে, তাই না? লোকটি যে রিক্সার উপরে যতটা পরিমাণ বল প্রয়োগ করছে টি পরিমাণ, একই পরিমাণ বল কি করে? প্রতিক্রিয়া বল রিক্সা লোকটির উপরে বল প্রয়োগ করে, তাই না? এবার যদি দুটি বল সমান হয়, দুটি বল সমান হলে কি হবে? কখনোই কিন্তু আমি রিক্সাটাকে টানতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কি হবে? ওকে, এখন এছাড়া রিক্সাটি যখন সামনের দিকে এগোয়, রিক্সাটা যখন সামনের দিকে এগোয় বলে রাখি, রিক্সাটা যখন সামনের দিকে এগোয়, মানে এবি বরাবর আমরা রিক্সাটা যখন যাবে, তখন কি হয়? তখন এবি বরাবর কিন্তু কি হয়? এবি বরাবর এক ধরনের ঘর্ষণ বল কাজ করে, এটা হচ্ছে এফ কাজ। এবার যেটা কথা বলছি, লোকটিও হচ্ছে রিক্সার উপরে টি পরিমাণ বল প্রয়োগ করে, রিক্সার লোকটির উপর টি পরিমাণ বল প্রয়োগ করে। যদি দুটা বল সমান যদি হয়, তাহলে রিক্সাটা কিন্তু কখনোই মুভ করতে পারবে না। কিন্তু এখানে আরেকটা ফোর্স আছে, দ্যাট ইজ এফ, মানে যেটা আর এর অনুভূমিক উপাংশ। আমরা রিক্সাটার উপরে কি ধরনের ফোর্স অ্যাপ্লাই করি? এফ পরিমাণ বল অ্যাপ্লাই করি। এই এফ পরিমাণ বল অ্যাপ্লাই রিক্সার উপরে করছি বলেই কিন্তু রিক্সাটি সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারছে, আদারওয়াইজ কিন্তু যেতে পারবে। যদিও শুধুমাত্র এফ পরিমাণ বল অ্যাপ্লাই জন্য রিক্সাটা সামনের দিকে আগায় তারা, সেটা মেকানিক্যাল ব্যাপার, সেটা পরের ব্যাপার, সেটা আমরা আসছি এখানে একটু পরে, তাই তো? তার জন্য রিক্সাটা সামনের দিকে এগিয়ে যেতে পারছে, আদারওয়াইজ পারতো না। এন্ড নট অনলি দ্যাট, আমরা এখানে ঘর্ষণ বলকে ট্রিট করলাম, যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে সেই রাস্তার একটা ঘর্ষণ বল আছে এবং অবভিয়াসলি ঘর্ষণ বলটা কি হয়? বস্তু যেদিকে যায় তার অপোজিটে কাজ করে,
তাই তো? তো সেই ঘর্ষণ বলটা হচ্ছে এফ ড্যাশ, মানে রিক্সাটা যদি এ থেকে বিতে যায় এফ ড্যাশ আসে বি থেকে এ বরাবর। সো এটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বলের যে ডিরেকশন, সেটা হচ্ছে এ বরাবর আমাদের এই ঘর্ষণ বলটা কাজ করে। ওকে, নাও এখন আমরা যেটা বার করবো সেটা হলো, সুতরাং সামনের দিকে মানে যে লোকটি রিক্সাটিকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে তো, সেই সামনের দিকে মানে যে লোকটি রিক্সাটিকে টেনে নিয়ে যাচ্ছে, সে লোকটির উপর প্রযুক্ত বলের লব্ধি, সামনের দিকে যে লোকটি রিক্সাটিকে টেনে নিয়ে যাচ্ছে তার উপর প্রযুক্ত বলের লব্ধি কত হবে? আচ্ছা, লোকটি কি করছে, রিক্সাটিকে টেনে নিয়ে যাচ্ছে, কতটা পরিমাণ বল প্রয়োগ করছে? এফ পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে এফ লোকটি দ্বারা প্রদত্ত বল। আর রিক্সা পেছন দিকে কিন্তু লোকটা দ্বারা টান দিচ্ছে, তাই না? তাহলে বলের পরিমাণটা কতটা পরিমাণ কমে যায়? স্মলটি পরিমাণ। তো এটা কি? এটা হচ্ছে লব্ধি ফোর্স বল বা রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স কার? লোকটির ওপর প্রযুক্ত বল, রেজাল্টেন্ট ফোর্স অন দ্য ম্যান, তাই তো? যে লোকটি টেনে নিয়ে যাচ্ছে তার উপর রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে এটা, ঠিক আছে তো? এখন কি হবে? এবার এটা হচ্ছে লোকটির উপর প্রযুক্ত বল। এখন যে রিক্সাটিকে আমরা কি করছি? রিক্সাটিকে আমরা সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছি, তা রিক্সার উপরে একটা প্রযুক্ত বলের লব্ধি হবে, তাই তো? এবার রিক্সাটিকে যখন আমি সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছি, তো নিয়ে যাওয়ার সময় আমাকে কতটা পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে? টি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে, তাই তো? তাহলে টি পরিমাণ বল ছিল রিক্সার উপরে, এবং শুধু তাই না, রিক্সাটা যখন আসার সময় কিন্তু রিক্সার উপরে একটা বল অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল, দ্যাট ইজ টি মাইনাস এফ ড্যাশ, রেজাল্টেন্ট ফোর্স অন রিক্সা। তাহলে ম্যানের উপর কতটা পরিমাণ বল অ্যাপ্লাই হলো সেটা এফ মাইনাস টি, রিক্সার উপর কতটা পরিমাণ বল অ্যাপ্লাই হলো সেটা আমরা এখানে ধরে। এখন আমরা মনে করলাম লোকটির ভর এবং রিক্সার ভর আমরা ট্রিট করলাম। লেট m1 equals to mass of the man, লোকটির ভর, and m2 equals to mass of the rickshaw, and a that's equals to রিক্সাটা যখন সামনের দিকে মানে টানা হচ্ছে, অবভিয়াসলি রিক্সাটা ত্বরণ কাজ করবে, a equal to acceleration of the rickshaw, এটা হচ্ছে রিক্সার অ্যাক্সেলারেশন। ওকে ফাইন। ওকে, এখন লোকটির ক্ষেত্রে, এখন কার ক্ষেত্রে আমরা বার করবো? লোকটির ক্ষেত্রে। লোকটির উপর প্রযুক্ত বলের মান কত আমরা দেখতাম? দ্যাট ইজ এফ মাইনাস টি। লোকটির উপর প্রযুক্ত বলের মান কত? এফ মাইনাস টি। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম, সো এফ মাইনাস টি দিস ইজ নাথিং বাট এম1 এ, কারণ লোকটার যা ত্বরণ, রিক্সারও সেম ত্বরণ থাকবে, আলাদা কোনো ত্বরণ হবে না, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি এফ মাইনাস টি ইকুয়ালস টু এম1 এ। সো টি দ্যাটস ইকুয়ালস টু এফ মাইনাস এম1, এটা হচ্ছে লোকটির ক্ষেত্রে। ওকে, এবার নেক্সট আমরা আসি রিক্সার ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা আসি রিক্সার ক্ষেত্রে। তাই রিক্সার ক্ষেত্রে কি হবে? রিক্সার ক্ষেত্রে আমরা রিক্সার উপর যে প্রযুক্ত বল সেটা কত? সেটা হচ্ছে টি মাইনাস এফ ড্যাশ, টি মাইনাস এফ ড্যাশ, দ্যাটস ইকুয়ালস টু হোয়াট? m2a, টি মাইনাস এফ ড্যাশ দ্যাটস ইকুয়ালস টু m2a, সো টি দ্যাটস ইকুয়ালস টু এফ ড্যাশ প্লাস m2a। ওকে, তাহলে এই টার্মটা কোন টার্ম? এই টার্ম, আর এই টার্মটা কোন টার্ম? এই টার্ম। এবার আমরা যেটা ম্যাথমেটিক্যালি দুটো টার্মই সেম, তাই তো? এবং সেটা দেখা গেল, সো এখান থেকে লেখা যেতেই পারে, সো f মাইনাস m1a that's equals to f dash plus m2a, so f minus f dash that's equals to m1, এটাকে লিখে নিয়েছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, so m1 plus m2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে into a, so a that's equals to divided by sign, so f minus f dash divided by m1 plus m2, this what? This is the acceleration of the rickshaw। তো এটা হচ্ছে যে রিক্সাটা, সেই রিক্সাটার ত্বরণের যে মানটা, সেই রিক্সার ত্বরণের মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, সো দেখে নাও, রিক্সার ত্বরণের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম, সো রিক্সার অ্যাক্সেলারেশন। ওকে, নাও লেট আস ডু সাম স্পেশাল কেসেস। আচ্ছা, এবার আমরা একটা স্পেশাল কেস করব। তো সেক্ষেত্রে আমরা যেটা জিনিস, প্রথম যেটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই m1 এবং m2 কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউ কাজ করতে পারবে না, মানে শুধুমাত্র লোকটির ভর বা শুধুমাত্র রিক্সার ভর কিন্তু রিক্সার ত্বরণ তৈরি করতে পারবে না, ঠিক আছে তো? রিক্সাটার ত্বরণ তৈরি করতে গেলে পরে রিক্সা এবং লোক, মানে যে রিক্সাটা টানছে
দুজনেরই কিন্তু ভরটা দরকার, দুজনের ভর ছাড়া কিন্তু আমরা এই রিক্সার ত্বরণটা কখনোই পাবো না। এটা হচ্ছে প্রথম কথা, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাই না? মানে M1 M2 যৌথভাবে কি করছে, রিক্সার মধ্যে ত্বরণটা তৈরি করছে। এটা ফার্স্ট ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যদি কোনো কারণে এফটা গ্রেটার দ্যান এফ ড্যাশ হয়, যদি কোনো কারণে এফটা গ্রেটার দ্যান এফ ড্যাশ হয়, যদি এরকম হয়ে থাকে এফ গ্রেটার দ্যান এফ ড্যাশ, এফ গ্রেটার দ্যান এফ ড্যাশ মানে এই ফোর্সটা যদি ঘর্ষণ বল থেকে বেশি হয়, তাহলে পরে কি হয়, তাহলে পরে কিন্তু রিক্সার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়। অবশ্যই স্বাভাবিকভাবে আমি যে ফোর্সটা দিয়ে রিক্সাটাকে টানবো, সেই ফোর্সটা যদি আমার ঘর্ষণ বল থেকে বেশি হয়, তো অবশ্যই কি হবে, তাহলে অবশ্যই রিক্সার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই না? অর্থাৎ একটা গতি উদ্ভব হবে রিক্সার মধ্যে। সেকেন্ডলি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, গতির প্রারম্ভে যখন আমরা টানাটা যখন শুরু হয়, রিক্সাটা যখন টানা শুরু হয়, সেই সময় কি হয়, সেই সময় এফ গ্রেটার দেন টি গ্রেটার দেন এফ ড্যাশ, এই ব্যাপারটা হয়, তাই তো? যেটা গতির প্রারম্ভে, মানে তখন একটা অ্যাক্সেলারেশন চলে। সেই সময় আমাদের টার্গেট কি থাকবে, টার্গেটটা থাকবে এই এফটা যেটা অন্ততপক্ষে টি এর থেকে বেশি হয়। কারণ যদি এই এফ এই টি এর থেকে বেশি না হয়, তাহলে পরে তুমি যখন রিক্সাটাকে টানবে, রিক্সা তোমাকে, তোমার রিক্সাটা টানতে হবে না, রিক্সা তোমাকে টেনে নিয়ে চলে যাবে, তাহলে পরে সমস্যা হয়ে যাবে, তাই না? শুধু হাসপাতালে যেতে হবে, কিন্তু সেটা তো হবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে এই টি এর থেকে এফটা আমার বেশি হয়। নট অনলি দ্যাট, আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, শুধু এই এফটা টি এর থেকে বেশি হলে হবে না, এই এফটাকে আবার এফ ড্যাশের থেকেও বেশি নিতে হবে। তুমি একটা ফোর্স দিয়ে রিক্সাটাকে টানলে, এবার রিক্সাটা আগাচ্ছে, সেটা যদি কোনো এফ ড্যাশ এফ থেকে বেশি হয়ে যায়, তাহলে রিক্সাটা আগাতে পারবে না, তাই না? ঘর্ষণ বলের জন্য আটকে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যাতে করে এফ গ্রেটার দেন টি গ্রেটার দেন এফ ড্যাশের দাঁড়ালে পরেই রিক্সাটা চলতে পারবে, এবং শুধুমাত্র চলতে পারবে তা না, রিক্সার মধ্যে একটা ত্বরণের উদ্ভব হবে। এটা হচ্ছে গতি প্রারম্ভ। কিন্তু এরপর যখন রিক্সাটা যখন পরবর্তীতে সমবেগে চলে, সেক্ষেত্রে কি হয়, পরবর্তীতে এফ ইকুয়াল টি ইকুয়াল এফ ড্যাশ হয়ে যায়। যদি এফ ইকুয়াল টি ইকুয়াল এফ ড্যাশ তিনটেই যদি সমান হয়ে যায়, তাহলে পরে এখানে কি, যদি আমরা এই এক্সপ্রেশনে বসাই এফ আর এফ ড্যাশ যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে পরে অ্যাক্সেলারেশনটা জিরো হয়ে যাচ্ছে। মানে কখন অ্যাক্সেলারেশন জিরো হয়, যখন কোনো একটা বস্তু সমবেগে চলে, তখন তার যে অ্যাক্সেলারেশন বা ত্বরণটা, সেই জিনিসটা কিন্তু কমপ্লিটলি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ওকে ফাইন। এবার যদি এটা হচ্ছে থার্ড কেস, মোস্ট ইম্পর্টেন্ট কেস। অ্যান্ড দ্য নাম্বার 4 কেস ইজ, যদি কোনো কারণে এফটা লেস দ্যান এফ ড্যাশ হয়ে যায়, যদি কোনো কারণে এফটা লেস দ্যান এফ ড্যাশ হয়ে যায়, তাহলে কিন্তু কোনো রিক্সা চলতেই পারবে না, টানতেই পারবো না আমরা। তো সেটা আমি 3 নম্বর কেসে বলে দিলাম, যদি এফটা লেস দ্যান এফ ড্যাশ হয়ে যায়, তাহলে পরে রিক্সা কিন্তু আদৌ গতিশীল হবে না। সো এই ছিল আমাদের স্পেশাল কেসেস। সো টানা রিক্সার গতির ক্ষেত্রে এই ছিল আমাদের স্পেশাল কেসেস। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাও আমি একটু সময় এসে টেক ইউর টাইম, একটুখানি গোটা ডিরেকশনটা দেখে নাও, তারপর আমরা একটা নেক্সট ইম্পর্টেন্ট টপিক করবো। ওকে, তো এবার তোমাদের সাথে যে টপিকটা নিয়ে বা যে বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে চলন্ত লিফটে প্রতিক্রিয়া। এই চলন্ত লিফটে প্রতিক্রিয়া নিয়ে আলোচনা, তো লিখে নিই আগে টপিকটা আমাদের, দ্যাট ইজ চলন্ত লিফটে প্রতিক্রিয়া। তো তোমরা প্রত্যেকেই লিফটে চড়েছো, যেখানে যাই হোক না কেন, লিফটে চড়েনি এমন কেউ নেই, লিফটে প্রত্যেকেই চড়া হয়েছে, তাই তো? লিফটে চড়েনি এমন কেউ খুঁজে পাওয়াটাই মুশকিলের বিষয়। তো চলন্ত লিফটে কিছু ঘটনাবলী ঘটে, তাই তো? খুব মজার মজার ঘটনা ঘটে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো সেক্ষেত্রে। তো যখন আমরা লিফটে, আমরা যখন নর্মালি যখন দাঁড়িয়ে থাকি না, তখন দাঁড়িয়ে থাকার সময়, দাঁড়িয়ে থাকার অবস্থায় কি হয়, দাঁড়িয়ে থাকার অবস্থায় যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের যে ওয়েটটা থাকে, সেই আমাদের ওয়েটটা তো নিচের দিকে কাজ করে, ঠিক? এটা আমরা জানি। সেটা আমরা লিফটে দাঁড়াই, বাড়িতে দাঁড়াই, বাসে দাঁড়াই, ট্রামে দাঁড়াই, ট্রেনে দাঁড়াই, যেখানেই দাঁড়াই না কেন, ঠিক আছে? যদি দরকার পড়ে চাঁদের উপরে গিয়েও দাঁড়াও, বা দরকার পড়ে তুমি যেখানেই দাঁড়াও না কেন, তো সেখানে সবসময় কি হবে, অলওয়েজ তোমার কি, তোমার সেক্ষেত্রে কিন্তু তোমার অলওয়েজ ওয়েটটা তোমার নিচের দিকে কাজ করবে, স্বাভাবিক। এখন তোমাকে বাকি জায়গায় কোথায় তুমি দাঁড়াচ্ছ, সেই ট্রিটমেন্টটা আলাদা হবে, ঠিক আছে? তুমি যদি চাঁদে দাঁড়াতে, তোমার উপর প্রতিক্রিয়া একরকম। এবং প্রথম কথা, আমরা যখন যদি পৃথিবীর এক্সপেরিয়েন্স চিন্তা করি, তাহলে এবার আমরা যেখানটা দাঁড়াচ্ছি, আমাদের উপরে কি হয়, একটা লম্ব প্রতিক্রিয়া কাজ করে, এবং সেই লম্ব প্রতিক্রিয়া থাকে বলেই কি হয়, আমাদের বডিটাকে আমরা একে ব্যালেন্স করতে পারি, এবং আমরা কোনো একটা জায়গায় কিন্তু ফিক্সড ভাবে দাঁড়িয়ে থাকতে পারি। যদি লম্ব প্রতিক্রিয়াটা না থাকতো,
তাহলে পরে কিন্তু আমরা আমরা মাটি ফেলে ভেতরে ঢুকে যেতাম। এক একজনের ওয়েট এক এক রকম হয়, কারো 70 কেজি, 75 কেজি, 60 কেজি, 100 কেজি, 150 কেজি এরকম ওয়েট হয়। তো যদি তাদের ওজনের যদি সমান প্রতিক্রিয়া না পেত, তাহলে পরে কিন্তু যারা হেভি ওয়েটের লোকজন বা হেভি ওয়েটের রেসলার বা যে কোনো মানুষ, তাদের পক্ষে কি হবে, তাদের পক্ষে কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, কারণ সেখানে দাঁড়াবে, মাটি ফেলে পুড়ে ভিতরে ঢুকে যাবে। কিন্তু সেটা তো হয় না, তাই না? সেটা কখনোই হয় না, কারণ আমরা একটা লম্ব প্রতিক্রিয়া পাই। যেমনই ওয়েট হোক না কেন, সে সেরকম ভাবে একটা লম্ব প্রতিক্রিয়া পাবে, সে যেমন ওয়েটেরই লোক। তো সেক্ষেত্রে আমরা যখন নর্মালি যখন লিফটে দাঁড়াই, তো লিফটে দাঁড়ানোকালীন অবস্থাতে কি হয়, লিফটে দাঁড়ানোকালীন অবস্থাতে কিন্তু আমাদের যে আমাদের ওয়েটটা কি করে, লম্ব প্রতিক্রিয়া ব্যালেন্স করে। সাপোজ আমাদের ভর যদি এম হয়, তাহলে পরে আমাদের ওয়েটটা হবে এমজি, এবং এই এমজি কে ব্যালেন্স করা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর। এই ক্যাপিটাল আর কি করে থাকে, এই ক্যাপিটাল আর কিন্তু এমজি এই জিনিসটাকে আমাদের ব্যালেন্স করে, এবং ব্যালেন্স করে ধরুন কি হয়, আমাদের ওজনটা প্রতিবিত হয় এবং আমরা কোনো একটা জায়গাতে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকি। এবার নর্মালি আমরা যে লিফটে চলি, লিফট তো দাঁড়িয়ে থাকার জন্য কোনো থাকে না, লিফটের কাজ থেকে, লিফটের কাজ হচ্ছে কোনো আমরা সিঁড়ির বদলে লিফট ইউজ করি, মানে কোনো বিল্ডিংয়ে ওঠার ক্ষেত্রে লিফট আমাদের হেল্প করছে। তাই লিফট কথার মানে তোলা, আর কিছু না, কোনো লিফট মানে হচ্ছে তোলা। এখানেও ঠিক ব্যাপারটা তাই, এটা একটা মেকানিক্যাল এনার্জি আছে, মেকানিক্যাল এনার্জির সাহায্যে আমাদের কি করা হয়, আমাদেরকে লিফট করার উপরে তোলা হয়। মানে একতলা থেকে দোতলা, 3তলা, 4তলা, 5তলা, যেখানে খুশি আমরা সেখানে যেতে পারি বা নামতে পারি। এটা হচ্ছে লিফটের কাজ। তো সেক্ষেত্রে যখন একটা লিফট চলতে থাকে, চলন্ত লিফটের ক্ষেত্রে আমাদের যখন আমরা লিফটের ভিতরে থাকি, তখন আমাদের কি হয়, মনে হয় যখন লিফটটা জাস্ট চলা শুরু করে, উপরে যখন জাস্ট ওঠা শুরু করে, সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে অ্যাট ফার্স্ট একটু হালকা বলে মনে হয়। তারপরেই কিন্তু আর মনে হয়, শুরুতে কয়েক সেকেন্ডের জন্য মনে হয় এই তোমার ওয়েটটা মানে কমে গেল, হালকা বলে। তারপরে কিন্তু আবার একই রকম ফিল হয়, যেরকম মাটিতে দাঁড়িয়ে থাকলে যেরকম ফিল হয়, লিফট মানে মোটামুটি মানে লিফট চলতে থাকলে একই রকম ফিল হয়, বিকজ লিফটটা সমবেগে চলে। কারণ যখন লিফটটা উপরে ওঠে, তখন কিন্তু লিফটের কোনো রকম আলাদা করে কোনো ত্বরণ থাকে। সিমিলার ঘটনা যখন নিচে নামে লিফটটা, যখন জাস্ট নিচে নামা স্টার্ট করে, সেই সময় হঠাৎ করে নিজেদের একটু ভারী বলে মনে হয়, আরে আমি একটু ভারী বলে আমার ওয়েটের থেকে, এরকম একটা ব্যাপার হয় ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য, ফ্র্যাকশন সেকেন্ড বলবো না, কয়েক সেকেন্ডের জন্য এরকম মনে হয়। তারপরে কিন্তু আবার নিজের ওয়েটটাকে আমরা ফিল করতে পারি, তাই তো? তো এই ঘটনাগুলি কেন হয়, সেটা নর্মাল কেস, আমরা লিফটের ক্ষেত্রে আমরা যখন জড়া হয়, কি হয় না হয়, এটা আমরা বলবোই। এর সাথে কিছু অ্যাবনর্মাল কেস করবো। অ্যাবনর্মাল মিনস এই যে আমরা কোনো সময় যেটা করবো, জেনারেলি লিফটটা সমবেগে ওঠানামা করে, তো সেক্ষেত্রে আমরা পরের কেসে আমরা যেটা করবো, সেক্ষেত্রে আমরা কিছু ত্বরণ নিয়ে আলোচনা করবো। তো এরকম কিছু বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করবো। তো এখন আমরা মনে করলাম আমরা যে আমরা দাঁড়িয়ে আছি, তো সেক্ষেত্রে আমাদের যে ভর, সেই ভরটা যদি এম হয় এবং লিফট যদি আমার উপরে একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া যদি আর পরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তাহলে পরে আমাদের যে লব্ধি বল যেটা হবে, সেই লব্ধি বলটা কি হয়, লব্ধি বলটা হয় অলওয়েজ আর মাইনাস এনজি। এই লব্ধি বলটা হয়ে যাবে, সেটা হচ্ছে আর মাইনাস এনজি। দিস ইজ নাথিং বাট হোয়াট, ক্যাপিটাল এ। ঠিক আছে? মানে যদি বল এনজিটা নিম্নমুখী আকর্ষণ বল বা ওজন হয়, এবং আর যেটা সেটা আপাত ওজন বা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্যাপিটাল এফ, মানে লিফটটা তো আমাকে উপরে উঠিয়ে নিয়েছে না, তো সেক্ষেত্রে অবভিয়াসলি ফোর্স অ্যাপ্লাই করছে। তো লিফট যে ফোর্স অ্যাপ্লাই করে আমাকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে, বা যে ঊর্ধ্বমুখী বল অ্যাপ্লাই করে লিফট আমাকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে, সেই বলটাকে কি বলবো, সেই বলটাকে আমরা বলে থাকি হচ্ছে কি, ক্যাপিটাল এফ বলা হয়। ওকে, ফাইন। এখন যদি লিফটের যে ত্বরণ, সেই লিফটের ত্বরণ যদি এ হয়, স্মল এ হয়, ঠিক আছে, লিফটের ত্বরণ যদি স্মল এ হয়, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, সেক্ষেত্রে আমরা স্মল এ ত্বরণের জন্য আমরা কি করবো, এফ ইকুয়াল টু এম এর যে সূত্রটা, সেটা প্রয়োগ করে আমরা লিফটের জন্য আমরা বিভিন্ন রকম ভাবে কি করবো, বিভিন্ন কেসে আমরা এখানে একটা কিছু জিনিস ক্যালকুলেট করবো। চলে এসে খুব ইন্টারেস্টিং জিনিসটা দেখো, আশা করি ভালো লাগবে ব্যাপারটা। তো মেইন যে লিফট আমাকে যে নিয়ে যাওয়ার সময় যে আপাতত বলটা প্রয়োগ করে, সেই আপাতত বলটা কি, দ্যাট ইজ এফ ইকুয়ালস টু হোয়াট, দ্যাট ইজ আর ইকুয়ালস টু হোয়াট, এমজি। এই আপাতত বলটা প্রয়োগ করবে। সরি, তোমরা মেবি দেখতে পাওনি, কারণ বোর্ডটা একটু উপর দিকে আছে, যাই হোক। সো লেটস স্টার্ট। ওকে, সো ভাই, সো সেক্ষেত্রে যে আমরা আপাতত বলটা কি, আপাতত বল এফ হচ্ছে আর ইকুয়ালস টু এমজি। ফাইন। সো কেস নাম্বার 1, প্রথম আমরা যেটা নিয়ে ডিল করবো, দ্যাট ইজ কেস নাম্বার 1। সো আমাদের ফার্স্ট কেস বা কেস 1, এই কেস 1 আমরা প্রথমে ডিল করব। ওকে, সো কেস 1 এ যেটা হয়, সেটা হচ্ছে যখন লিফটটি স্মল এ ত্বরণ নিয়ে উপর থেকে ওঠে, যখন লিফটটি কি হয়, নর্মালি
আমরা নর্মালি যদি লিফট সমবেত ঘটনা না করে, মানে আমি বললাম কিছু মানে অ্যাবনর্মাল কেস আমরা নিয়ে আসবো, যেটা হয় না বাট হবে, এরকম কিছু কেস নিয়ে আসবো মোস্ট ইন্টারেস্টিং। তো সেই ব্যাপারটা ফিজিক্সের কাজে এক্সপেরিমেন্ট করা আমরা জানি, তাই তো? তো তাহলে কিছু ফিজিক্স, যাই হোক। তো যদি লিফটটি স্মল এ ত্বরণ নিয়ে ওপর দিকে ওঠে, যদি লিফটটি স্মল এ ত্বরণ নিয়ে ওপর দিকে ওঠে, তখন ঊর্ধ্বমুখী ত্বরণ যদি এ হয়, তাহলে F ইকুয়াল টু আর মাইনাস এম জি, এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি, এফ এর থেকে আমরা কি বলতে পারি, এম এ বলতে পারি। এফ এর থেকে কি বলা হয়, এফ এর থেকে আমরা বলতে পারি এম এ। সো এম এ দ্যাটস ইকুয়ালস টু আর মাইনাস এম জি, যেখানে জিটা হচ্ছে আমার এবং লিফট উভয় ত্বরণ, তাই তো? মানে আমি যে ভদ্রলোক ভেতরে থাকবে তার এবং লিফটের উভয় ত্বরণ হচ্ছে এ। তো সেক্ষেত্রে আর যেটা পাবো আমরা, ইট ইজ এম ইন্টু এ প্লাস জি, এম ইন্টু এ প্লাস জি। তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল যেটা, সেই লব্ধি বলটা কি হবে, এ প্লাস জি এর সমান। তার মানে আপাত ওজন যে আর, সেই আপাত ওজন আর এর মানটাকে এমজি অপেক্ষা, জেনারেলিকে আর ইকুয়াল টু এমজি থাকে, তাই না? লোকের ক্ষেত্রে, যে শুধুমাত্র লোকটির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যেটা আর ইকুয়াল টু এমজি যে মানটা, মানে আপাত ওজন আর এর যে মানটা, সেটা কি হবে, এমজি অপেক্ষা বেশি হবে। কতটা বেশি হচ্ছে খেয়াল করো, এমজির সাথে একটা এক্সট্রা টার্ম এম এ যোগ হয়ে যাচ্ছে, তো এমজি অপেক্ষা কি হবে, সেটা বেশি। এবং অ্যাট দ্যাট টাইম লোকটি নিজেকে ভারী বলে মনে করবে, যেটা আমাদের নর্মালি বিগিনিং এ যেটা হয়, যখন আমরা লিফটে করে জাস্ট ওঠা স্টার্ট হয়, তখন আমাদের কি মনে হয়, তখন আমাদের, আমি উল্টো বলেছিলাম সরি, তখন কিন্তু আমাদের একটু ভারী বলে মনে হয়, শুধু উল্টো হালকা বলেছিলাম সরি, তো প্রথম আমাদের কি বলে মনে হয়, তো সেক্ষেত্রে যখন লিফটটা ওপর থেকে ওঠা স্টার্ট করে, যখন বলতে সে লিফট করা হচ্ছে না, তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু কি বলে মনে হয়, সেক্ষেত্রে আমাদের ভারী বলে মনে হয় ফর ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। বাট সেই লিফটটাই যদি এই পরিমাণ অ্যাক্সেলারেশনের উপরে উঠতে থাকে, তার প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আমাদের নিজেদেরকে কি বলে মনে হয়, ভারী বলে ফিলিং হয়, তাই তো? যে ভার হয়ে যাচ্ছে, ওটা ফিলিং হয়, ঠিক তো? এই ব্যাপারটা হয়ে গেল, ওকে ফাইন। এবার এটা হচ্ছে কেস নাম্বার 1। নাও কেস নাম্বার 2, সো কেস নাম্বার 2টা হচ্ছে, যদি লিফটটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, তাই তো? এটা হচ্ছে ওপর দিকে ওঠা এ ত্বরণ নিয়ে, এবার হচ্ছে নিচের দিকে নামা এ ত্বরণ নিয়ে, তীর দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে তো? যদি নিচের দিকে নামে, তাহলে ফর্মুলাটা কি, F ইকুয়ালস টু হোয়াট, আর মাইনাস এম জি। এবার যেহেতু নিচের দিকে নামছে, এবার ত্বরণ ইজ ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সেস ইজ ভেক্টর কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই আমরা এখানে দেব মাইনাস এম। সো মাইনাস এম ইকুয়ালস টু আর মাইনাস এম জি। সো আর দ্যাটস ইকুয়ালস টু এম ইনটু জি মাইনাস এম। সো আর দ্যাটস ইকুয়ালস টু এম ইনটু জি মাইনাস এম। তাহলে আর এর ভ্যালুটা কি হবে, এম ইনটু জি মাইনাস এম। দ্যাট মিন্স ব্যাপারটা কি, তার মানে এক্ষেত্রে যে লোকটির ওপর লব্ধি বল অ্যাপ্লাই হচ্ছে, সে নিজেকে কিন্তু অনেকটা কি বলে মনে করবে, হালকা বলে মনে করবে। মানে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতে থাকবে, যখন নর্মালি আমরা লিফট করে যখন নিচের দিকে নামি, ফ্র্যাকশন অফ সেকেন্ড বা কয়েক সেকেন্ডের জন্য আমাদের কি বলে মনে হয়, নিজেকে হালকা বলে মনে হয়। তো এইটাই যদি ও যদি একটা সমতরণ নিয়ে নিচের দিকে নামতে থাকে, তাহলে পরে লোকটির কি মনে হবে, লোকটির কিন্তু নিজেকে অপেক্ষাকৃত হালকা বলে একটা অনুভব হবে। ফাইন, যাই হোক, দিস ফর কেস 2। ওকে, নাও the next one is case 3. This is most important. Okay, so case 3. Case 3 হচ্ছে, যদি লিফটটি অবাধে নিচের দিকে নামে, কি হয়, অবাধে নিচের দিকে নামে, তাই তো? অবাধে নিচের দিকে কখন নামে, এই যে পেনটা নিচের দিকে পড়ে গেল, অবাধে পড়ে গেল, ডিউ টু জি, ডিউ টু স্মল জি, ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তখনই কোনো কিছুর অবাধে পতন হয়, তখনই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জন্য কোনো কিছু অবাধে পতন হয়, তাই তো? ভাই যদি বুঝতে না পারো, কোনো খাটের থেকে বা ছাদের থেকে ঝাঁপ দিয়ে দেখবে, তাহলে বুঝতে হবে আমাদের মতন কেউ, তাই তো? যোগা পাই, ডোন্ট টাইম সাইড। ওকে ফাইন, ওকে। সো কেস 3, তো যদি কোনো বস্তুর অবাধে পতন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে এ ইকুয়াল টু জি, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ ইকুয়াল টু জি হয়ে যাবে। এবার অবাধে পতন মানে কি, বস্তুটা কোথায় নামছে, ওপর থেকে নিচের দিকে নামছে, এবার নিচে নামার ক্ষেত্রে আমরা কোন কেসটা করেছিলাম, এই কেসটা করেছিলাম, কেস 2। তো অবাধে পতনের ক্ষেত্রে যদি a equal to g হয়, then r will be m into এই এর জায়গায় জাস্ট একটা g বসিয়ে দেব, that is m into g minus g, m into g minus g, that is r will be 0, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তার মানে লোকটি কি হবে, কেসটা, লোকটি এই যে যখন অবাধে নিচের দিকে নামছে, r equal to 0, মানে লব্ধিটা কমপ্লিটলি 0 হয়ে যাচ্ছে। লব্ধি 0 কখন পসিবল, যখন আমরা মাটির উপরে দাঁড়িয়ে থাকি, সেই সময় আমরা আমাদের নিজেদের ওয়েটটাকে ফিল করতে পারি। কেন, আর থাকার জন্য। কখন আমরা ফিল করতে পারি না নিজেদের ওয়েটকে, যখন আমরা কোনো জায়গাটা জাম্প দিই, বা যখন একটা ফ্লাইট হয়, বা কোথাও একটা জাম্প দিচ্ছি, বা উপর থেকে কোথাও নিচে ঝাঁপ দিচ্ছি, সেই সময় যতক্ষণ আমরা ফ্লাইট করতে থাকি, যে টাইম অফ ফ্লাইটিংটা চলতে থাকে,
সেই ফ্লাইটিং টাইমের মধ্যে আমাদের পায়ের সাথে মাটির কোনো কন্ট্যাক্ট থাকে না। এবং যতক্ষণ অবধি আমাদের ওই সময় পায়ের সাথে মাটির কোনো কন্ট্যাক্ট থাকে না ততক্ষণ অবধি কিন্তু আমরা কি কোনো রকম আমাদের ওয়েট বুঝতে পারি না। কি করে বুঝতে পারবো? কারণ আমাদের পা তো মাটির সাথে টাচই হচ্ছে না। যখন পাটা মাটির সাথে টাচ হবে তখনই তো এমজিটা নিচে দিকে যাচ্ছে, আটটা উপর দিকে হবে না। তো এমজির জন্য আমরা নিচে থেকে আসছি। এবার আরে যেহেতু মাটির সাথে আমাদের পায়ের কোনো রকম টাচিং নেই, তার জন্য আমরা আর কোনো পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু আমাদের ওয়েটটা বুঝতে পারি না। তাহলে কখন ওয়েটটা বুঝতে পারি না? যতক্ষণ আমরা কোনো একটা ফ্লাইটিং মোমেন্টে ফ্লাইট করি বা আমাদের কাছে জাম্প দিই, ওই ফ্লাইটিং পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা আটটা পাই না ওয়েট বুঝতে পারি। মানে এইখানে কি হবে, যখন অবাধে লিফটটা নিচে থেকে নামবে সেই সময় আটটা জিরো এটা ম্যাথমেটিক্যালি আমি শুনে পেলাম, বাট ফিজিক্যাল ব্যাপারটা কি, ফিজিক্যাল ইস্যুটা হচ্ছে আর জিরো থাকছে। তার জন্য কি হচ্ছে, তার জন্য ব্যাপারটা মানে এই যে লিফটের ভিতরে থাকা যে ব্যক্তি, সে ব্যক্তির সাথে লিফটের মেজর কন্ট্যাক্ট আর নেই। তার মানে এই অবস্থায় কি হচ্ছে, লোকটি লিফটের মধ্যে ভাসমান অবস্থায় আছে। লোক যেটা চাঁদের মধ্যে হয়, মানে স্পেসশিপের মধ্যে যেটা হয়, মানে ভাসমান অবস্থায় আছে। লোকটি লিফটের মধ্যে ভাসমান অবস্থায় আছে, কিন্তু পায়ের সাথে মাটির কোনো কন্ট্যাক্ট নেই। লিফটের মধ্যে লোকটি কি ভাসমান অবস্থায় আছে, তার জন্য আটটা এখানে জিরো পাচ্ছি। সো এটা হচ্ছে কেস নাম্বার 3। ওকে, okay, now our next case, that is case number 4. Our next case, that is case number 4. So case number 4 কি? case number 4 হচ্ছে যেটা আমাদের নরমালি হয়ে থাকে, as usual যেটা আমাদের হয়ে থাকে, that is case 4. যখন লিফটটি সমবেগে ওঠা নামা, যখন লিফটটি স্থির থাকে, দাঁড়িয়ে থাকে বা সমবেগে উপরে ওঠে নিচে নামে, সেই সময় তো কোনো রকম অ্যাক্সিলারেশন থাকে না, তাই না? সেই সময় কোনো অ্যাক্সিলারেশন থাকে? কোনো অ্যাক্সিলারেশন থাকে না। তার মানে কেস 4 এর ক্ষেত্রে কি হয়, যখন তাহলে যদি সমবেগে ওঠা নামা করে তাহলে অ্যাক্সিলারেশনটা জিরো। এবারে অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে তুমি এই ফর্মুলাতে এটা কাজ জিরো বসাও, মানে এটা হচ্ছে উপরে ওঠার কেস বা নিচে নামার কেসে এটা কাজ জিরো বসাও, যাই বসাও না কেন আর ইকুয়াল টু এমজি, মানে নরমাল কেস। তুমি মেঝেতে দাঁড়িয়ে থাকলে নরমালি যে আর ইকুয়াল এমজি পাচ্ছ, একটা লিফট যখন উপরে ইয়ে করে মানে সমবেগে ওঠানামা করে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা আর ইকুয়াল এমজি পাই। বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গেলাম, এই যে আর ইকুয়াল জিরো যে কেসটা, এই কেসটাকে বলা হয় ওয়েটলেসনেস বা ভারহীনতা। ওয়েটলেসনেস বা আমরা বাংলায় বলে থাকি ভারহীনতা। তা বলতে পারি লিফটের ভারহীনতা বলতে কি বোঝায়, তাহলে আমরা তখন এই ব্যাপারটাকে বলি। সো এটা হচ্ছে ওয়েটলেসনেস বা ভারহীনতা। ওকে, সো এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 3। ফাইন, নাও our next issue, that is and the most important case, that is case number 5. কেস নাম্বার 5 বারবার বলছি, কেউ কিন্তু এটাকে বাইরে ট্রাই করো না। যেটা হবে WWE তে দেখায় না, নিচে দেখা থাকে you don't try this at home, এরকম ব্যাপার। যাই হোক, কেউ কাউকে রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু কেস 5টা করো না। যাই হোক, যদি সম্ভব না বলতে করা যায়, বাট দরকার নেই। জেনে বলেছে যদি লিফটটা জি অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, মাইন্ড যদি লিফটটি জি অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, ভালো করে বল কি বললাম। প্রথম কথা হচ্ছে জি অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে, তার মানে এটা হচ্ছে জি এর থেকে বেশি। ওকে, এটা হচ্ছে জি এর থেকে বেশি। কোথায় নামছে? নিচের দিকে নামছে। নিচের দিকে নামলে আমরা কাকে ইউজ করি? এর ইউজ করি। তো সেক্ষেত্রে কি আর ইকুয়ালস টু এমজি মাইনাস এন। এবার গল্পটা কি? গল্পটা একটু অন্যরকম। কিরকম? গল্পটা হচ্ছে এখানে কে বড়, এ বড় দেন জি, এটা জি এর থেকে বড়, তো তাকে আমি একটা মাইনাস কমন নিই, মাইনাস এম একটা কমন নিই, তাহলে কি হয়েছে বিষয়টা? এ মাইনাস এম কমন লিখে হচ্ছে এ মাইনাস। এখন ঘটনা হচ্ছে এর রেসপেক্টে জিকে নেগলেক্ট করতে পারি, বাট নেগলেক্ট করবো না। আমি এখানে এ মাইনাস জি থাকুক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে মাইনাস, সামনে মাইনাস। প্রথম কথা, আমরা জেনারেলি জানি আর ইকুয়াল এমজি হয়, এবং আর ডিরেকশন এমজি ডিরেকশন একে অপরের অপোজিট আমরা জানি। এখানে আর এর সামনে একটা মাইনাস চলে যাবে, আর ইকুয়াল টু মাইনাস এম ইন্টু এ মাইনাস। তার মানে ব্যাপারটা কি? এই নেগেটিভ সাইনের অর্থ হচ্ছে নরমালি প্রতিক্রিয়া বল কি থাকে? নরমালি প্রতিক্রিয়া বল থাকে কোথায়? ঊর্ধ্বমুখী। এবার এই যে নেগেটিভ সাইনটা সামনে চলে আসলে, নেগেটিভ সাইন অর্থ হচ্ছে এই প্রতিক্রিয়া বলটা কোথায় চলে আসলো? নিম্নমুখী ব্যাপার, তাই তো? জেনারেলি প্রতিক্রিয়া বল কোথাতে? ঊর্ধ্বমুখী থাকে, উপর দিকে কাজ করে। বাট যে নেগেটিভ সাইনটা এটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এখানে যে প্রতিক্রিয়া বলটি, সেই প্রতিক্রিয়া বলটি কি হয়ে গেল? নিম্নমুখী হয়ে গেল। প্রতিক্রিয়া কখন নিম্নমুখী হবে? প্রতিক্রিয়া তখন নিম্নমুখী হবে যখন তোমার ওজন ঊর্ধ্বমুখী হয়ে যাবে। ইট মিনস তুমি জাস্ট 3 নম্বর কেসটা ফলো করো। 3 নম্বর কেসে কিছু না, আর জিরো পেয়েছি, মানে কি ভেসে আছে কেস, তাই তো? কোনো ওয়েট নেই, ভেসে আসে। 5 নম্বর কেসে যদি আমি এই ঘটনাটা ঘটে
যে লিফটটা যে অপেক্ষা বেশি তরণে নিচের দিকে নামে, যে ভদ্রলোক নিচেতে দাঁড়িয়ে আছে 3 নম্বর কেসে ভেসেছিল, 4 নম্বর কেসে 5 নম্বর কেসে কি হবে, 5 নম্বর কেসে ভদ্রলোকের কি হবে, সোজা মাথাটা গিয়ে একদম লিফটের ছাদিকে ঠেকে যাবে, সোজা মাথাটা গিয়ে লিফটের ছাদিকে ঠেকবে, তাহলে মাথা দিয়ে লোকটার ওয়েটটা চলে যাবে লিফটের ছাদে, জেনারেলি হলো, এবং নিচের দিকে উল্টো দিকে কি হবে, লম্ব প্রতিক্রিয়া কাজ করবে। এবার জেনারেলি যে ভদ্রলোক লিফটে থাকবেন এই অবস্থায়, তার মাথা সে মানে ভারীভাবে সে ভাসবে, এবং এই কেসে সে গোটা একেবারে এতটাই হালকা হয়, মানে ভারীনতার থেকেও বেশি ভারীনতা, মানে এটাকে বলা হয় অতি ভারীনতা, এই কেসকে বলা হয় অতি ভারীনতা বা সুপার ওয়েটলেসনেস, সুপার ওয়েটলেসনেস। এই অতি ভারীনতার জন্য কি হবে, সে তো একেবারে মানে ছাদের উপর গিয়ে মাথাটা ঠেকবে সোজা তার হলো, এবং তাদের যদি শেষ বলো হরি হরি একদম শেষ, তাই তো, সে আর কিন্তু বেঁচে ফিরবে না, তার মাথাটা যখন লিফটের ছাদিকে ঠেকবে মাথাটা ফেটে যাবে, কারণ সেই সময় সে আর লিফটের মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য বেঁচে থাকবে না, যে আমার লম্বগতিকটা আমার ওয়েট মাথা দিয়ে একদম মানে লিফটের মাথাকে ঠেকলো, লম্বগতিকটা উল্টো দিকে আসলো, এই বোধটার মতো অবস্থা তারা থাকবে না, একেবারেই শেষ, চোখে গুছি পাতা নাকে তুলো, এই অবস্থা হয়ে যাবে, তাই তো। তো দিস ইজ কল্ড সুপার ওয়েটলেসনেস। এটা কখন পসিবল, মনে করো লিফটের যে রশিটা, তুমি শুধু রশিটা কেটে দাও, তো লিফটটা অবাধে পতন হয়, যেটা এই কেস। কেস নাম্বার 3। ফিফথ কেসটা কখনই পসিবল, লিফটের ওপরে তুমি মনে করো কোনো একটা ওজনদার ব্যক্তিকে বসিয়ে দিয়ে তুমি রশিটা কেটে দিলে, তাই তো, তাহলে কি হবে, তার নিচের ওজন আর লিফটের অবাধে পতন মিলে একসাথে একটা বেশি একটা অ্যাক্সিলারেশন তৈরি হয়, তখন এই ঘটনাটা ঘটে। বাট এটাকে ট্রাই করার চেষ্টা করো না, যাকে বসাবো সেও যাবে, ভিতরে যেতে হবে সেও যাবে, দুজনেই যাবে, তো সেক্ষেত্রে এটা করা দরকার নেই। সো দিস ইজ কল্ড সুপার ওয়েটলেসনেস। ওকে, সো দেখে নাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট কেস এটা। ওকে, সো আজকে আমরা নিউটনস লস অফ মোশনস এর উপর দুটো টপিক পড়লাম। ওকে, সো নেক্সট দিন আমরা যেটা পড়বো, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা নিয়ে দেখা হবে, দ্যাট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম, এই জিনিসটা আলোচনা হবে। এই টপিকটা আলোচনা করার পরে তাহলে আমাদের নিউটনটা শেষ হয়ে যাবে এবং কিছু নিউমেরিক্যালস থাকবে, সেই নিউমেরিক্যালসগুলো করতে হবে, এবং ফাইনালি তারপরে আমরা যেগুলো করবো সেটা হলো, তারপরে আমরা ঢুকবো ওয়ার্ক এনার্জি পাওয়ার বা কার্যক্ষমতা শক্তি জানি। সো তোমরা লাস্ট ভিডিওগুলো আশা করি দেখেছো ভালো রকমভাবে, যেগুলো পাবলিক হয়েছে বা তোমরা দেখেছো প্রত্যেকে ঠিকঠাকভাবে, তো এই ভিডিওটা দেখবে। এখন আমি চেষ্টা করবো যাতে ভিডিও গ্যাপ না পড়ে, আগে কথা দিতে পারছি না কোনোভাবে, একটা বড় পার্সোনাল প্রবলেমের মধ্যে আছি, দ্যাটস ওয়াই আমি বলতে পারছি না। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে কয়দিন হয় আমি তোমাদের ভিডিওটা পাঠানোর, 11-12 বোথ। তো তোমরা আজকে যে ভিডিওটা হলো সেটা ভালো করে পড়ো। ওকে, সো নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।